আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমরা জানি আইন আদালত মানে হলো যুক্তির খেলা। কে ভালো যুক্তি দিতে পারেন, কে ভালোভাবে আইনকে ব্যাখ্যা করতে পারেন, সেটির একটা দারুণ প্রদর্শনী হয়ে ওঠে মামলাতে। কিন্তু দণ্ডবিধি কোনো কোনো জায়গায় নিজেকে এতটাই কঠোর নিয়মের ভেতরে বেঁধে রেখেছে যে খুব বেশি ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কোথায়? বিশেষ করে কোনো শব্দ কিংবা কোনো অভিব্যক্তিকে যখন দণ্ডবিধির কোনো একটা পার্টে দণ্ডবিধি নিজেই ব্যাখ্যা করে দেয়, তখন সেটি নিয়ে আর খুব বেশি ব্যাখ্যার সুযোগ থাকে না। অর্থাৎ দণ্ডবিধির যেখানেই সেই শব্দটা চলে আসবে, তখন ওই একটি ব্যাখ্যাকেই ধরে নিতে হবে। ফলে মামলা পরিচালনা করার জন্যে বা আইন পড়ার জন্যে কিংবা আইনের মূল অর্থ বোঝার জন্যে আইনের ছাত্র, বিচারক, আইনজীবী, সাধারণ মানুষ সবার জন্যে কিছু কিছু বিষয়ের একই অর্থ থাকে। এর আর ভিন্ন রকম কোনো অর্থ করা যায় না। এবং এই বিষয়টি দণ্ডবিধিতে নিশ্চিত করা হয়েছে সেকশন 7-এ ৭ নম্বর ধারায়। ৭ নম্বর ধারাতে বলা হয়েছে পেনাল কোড 1860-তে যে যখন কোনো শব্দ কিংবা কোনো অভিব্যক্তিকে এই পেনাল কোডের কোনো একটি জায়গাতে ব্যাখ্যা করা হয়, তখন পেনাল কোডের সব জায়গাতেই এই একই ব্যাখ্যা থাকবে। একটু সহজ করে বলি, যেমন ধরুন পেনাল কোডের সেকশন 11-তে পার্সন শব্দটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন পার্সন বলতে মানুষকে বোঝাবে, কোম্পানিকে বোঝাবে, কোনো সংগঠনকে বোঝাবে। অর্থাৎ একটা শব্দ পার্সন যদি কোথাও থাকে এই কোডের, তাহলে সঙ্গে সঙ্গে ৩টা বিষয়কে বুঝে ফেলতে হবে: মানুষ, অথবা সংগঠন, অথবা কোম্পানি। এখন এরকম বোঝা যাবে না যে এত নম্বর ধারাতে আমি পার্সন বলতে শুধু মানুষ বুঝবো, আর অন্য কোনো ধারা এলে পার্সন বলতে আমি সংগঠন বুঝবো। এরকম নয়, একই জিনিস বুঝতে হবে। এটি হলো ৭ ধারার মূল কথা। কেন? কারণ হলো যে আইনের যে অর্থ, এটি সবার কাছে একরকম করা। আইনকে সবাই যেন সমানভাবে প্রয়োগ করতে পারে, সেটিকে নিশ্চিত করা। আবার ধরুন, যেটি শুরুতে বলেছিলাম যে ব্যাখ্যার একটা খেলা মামলা পরিচালনার ক্ষেত্রে চলে। এখন যদি এই ব্যাখ্যার বিষয়ে যদি একটু নমনীয় থাকতো দণ্ডবিধি, তাহলে কি হতো? একেকজন বিচারপতি বা বিচারক শব্দের ভিন্ন রকম ব্যাখ্যা করতেন, একেকজন আইনজীবী এর ভিন্ন রকম ব্যাখ্যা করতেন। ফলে ব্যাখ্যা নিয়ে দিনের পর দিন আদালতে যুক্তিতর্ক চলতে থাকতো, এবং যারা অপরাধী তারা নিজের সুবিধা অনুযায়ী শব্দের ব্যবহার করতেন, এবং আইনজীবী মামলায় জয়ী হওয়ার জন্য নিজের মতো করে ব্যাখ্যা করতেন। ফলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো এবং একটা আইনহীন পরিবেশ তৈরি হতো। তা হতে পারছে না, সেটি হলো এই ৭ ধারার কারণে। যদিও ধারাটি ছোট, কিন্তু এই ধারাটি অত্যন্ত শক্তিশালী। আবার ধরুন, অনেক আধুনিক আইনে কিছু শব্দ দেয়া থাকে, ক্লজ, যে যদি অন্য কোনো বিধিতে যদি অন্য কোনো বিষয় বোঝানো না হয়ে থাকে, বা এর যদি অন্য কোথাও অন্যরকম কোনো ব্যাখ্যা না থেকে থাকে বা থেকে থাকে, এরকম অনেকগুলো ক্লজ যুক্ত থাকে। ৭ ধারা আপনি পড়ে দেখবেন যে ওখানে সিম্পল বলে দেওয়া হয়েছে মূল কথাটি, কোনো ক্লজ নেই। অর্থাৎ শব্দকে একটু নমনীয়ভাবে ব্যাখ্যা করার সুযোগ অন্য কারো হাতে তুলে দেওয়া হয়নি। একদম স্ট্রিক্ট বলে দেওয়া হয়েছে যে দণ্ডবিধির কোনো একটা অংশে যদি কোনো একটা শব্দের একটা ব্যাখ্যা করা হয়, অথবা অভিব্যক্তির এক্সপ্রেশন, ইংরেজি যে শব্দটি ম্যাকেলে ইংরেজিতে লিখেছিলেন, তার যে ব্যাখ্যা পেনাল কোড করে, সেটি এক পার্টে যে ব্যাখ্যা হবে, পরের পার্টে সেই ব্যাখ্যাই হবে। ধরুন কোনো একটা শব্দেও দণ্ডবিধির প্রথম দিকে ব্যাখ্যা করে দেওয়া হলো এবং পুরো দণ্ডবিধিতে শব্দটি ৩০ বারের মতো ঘুরে ফিরে এলো। এই ৩০ বারই আমাকে আপনাকে একই অর্থ বুঝে নিতে হবে, ওই শব্দের একই ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে। সুতরাং ৭ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে। ছোট যেহেতু মনে রাখা সহজ। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।